ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট ডক্টর নীলুফার পারভীনকে অজ্ঞাত স্থানে জিম্মি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই এই কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণ করছেন। আজকের ঘটনাও আমরা জানি। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? বিশেষ করে বহিরাগতরা যখন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো অনেকগুলো দখল করেছে কিংবা চেষ্টা করেছে, আজকেও তারা বাধা দিচ্ছে হল ত্যাগের যে নির্দেশ, সেটিতে আপনার কাছ থেকে শুনবো। পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, কাজে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে এই কথা বলা খুব মুশকিল পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে আন্দোলনের সূচনা থেকে আমরা যে ভাবে আন্দোলনের অগ্রগতি লক্ষ্য করেছিলাম, সেটি গতকাল কয়েকজন ছাত্র নিহত হওয়ার প্রেক্ষিতে যে ঘটনার দ্রুত অবনতি ঘটে এবং তার পরপরই আমরা যেটা প্রত্যক্ষ করলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনটিকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। বাইরের গণতান্ত্রিক আন্দোলন, সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পর্কিত, তারা সরাসরি লোকজনকে আহ্বান জানাচ্ছেন মাঠে নামার জন্য। এবং আপনি যে বহিরাগতদের প্রবেশের কথা বললেন, এটি একটি আনুষ্ঠানিকভাবে এখন বোঝা যাচ্ছে যে যারা এই বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের বাইরে থেকে এই আন্দোলনকে প্রভাবিত করবার জন্য যে আহ্বান জানিয়েছেন, তারই কিছু ফল আমরা দেখতে পাচ্ছি। আমি শুরু থেকেই বলি যে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনটি একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনটিতে সাধারণ মানুষের একটি সমর্থন আছে। যে কোনো আন্দোলন গড়ে তুলবার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে তাই সেই আন্দোলনের যৌক্তিকতাকে প্রতিষ্ঠিত করা। আমার ধারণা এই আন্দোলনটি যখন শুরু হয়েছিল, তারপর থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আন্দোলনের যৌক্তিকতাটি প্রতিষ্ঠিত করেছে। এখন নানা পদ্ধতির মধ্য দিয়ে এই আন্দোলনের যে প্রতিষ্ঠিত যৌক্তিকতা প্রতিষ্ঠিত যে আন্দোলন, সেই আন্দোলনের যে ফলাফলটি, সেই ফলাফলটি ঘরে ফেরার জন্য তার সঙ্গে যুক্ত হয়েছে বিচার বিভাগ, তার সঙ্গে যুক্ত আছে নির্বাহী বিভাগ। কাজে ধারাবাহিকভাবে সাধারণ ছাত্রদের নিষ্কলুষ যে কোটা বিরোধী আন্দোলন, সেটি কিন্তু জনসমর্থন পেয়েছে এবং সেটি সরকারের পক্ষ থেকেও খুব দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে। এটা বলা যাবে না। সরকার বলেছে আমরা আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করব। আদালতও বলেছে যে আমাদের দরজা খোলা। এবং একটি কথা আপনাদের খেয়াল রাখবার কথা যে এই যে এখন যে আদালতে মামলাটি হয়েছে, এখানে কিন্তু সরকার বিবাদী, কিন্তু সরকার পক্ষ না। সরকার কিন্তু এই মামলাটি সরকার করেনি, বরং সরকার 2018 সালে যে পরিপত্রটি জারি করেছিল, সেই পরিপত্রের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি সরকারকে বিপক্ষ করে মামলাটি করা হয়েছে, বরং সরকার একটা আপিল করেছে যে তারা মামলাটিতে পক্ষ হতে চায় এবং সেই পক্ষ থেকে এটা তারা বের হয়। কাজেই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রথম দিকে এটি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া পর্যন্ত আন্দোলনের একটি পর্যায়, এবং তারপরে যখন এটা দেখা যাচ্ছিল যে মহামান্য রাষ্ট্রপতির কাছে পরিবর্তন দেওয়ার পরে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে, তারপর হঠাৎ করে পরিস্থিতির অবনতি হতে লাগলো। তার মধ্যে যারা এই আন্দোলন পরিচালনা করেছেন তারা জানেন যে তাদের সঙ্গে বহিরাগতদের প্রবেশ কতটা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনি যেটি বললেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, সেটি মোটামুটি গণমাধ্যমের মাধ্যমে অনেকেই জেনে গেছেন। আমরা দেখছি যে শিক্ষকরা আহত হয়েছেন, কাউকে কাউকে জিম্মি করার খবর শোনা যাচ্ছে প্রভোস্ট, রোকেয়া হলের প্রভোস্টকে। সাংবাদিকরাও আহত হচ্ছেন। সাংবাদিকদেরকে এখানে বিশেষভাবে আসলে টার্গেট কেন করা হচ্ছে? ডিবিসি নিউজের বরিশাল প্রতিনিধি একজন এখনো জিম্মি আছেন, তাকে মুক্ত করা সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে মানে আপনি এটাকে কোন খাতে যাচ্ছে? দেখেন, এই বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে বিবৃতি দিয়েছে। যে কোনো আন্দোলনের সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে এবং সংবাদ প্রচার করে, কিন্তু এইবারই প্রথমবারের মতো আমরা দেখলাম যে সেই আন্দোলনের মধ্যে কোনো কোনো টেলিভিশনের নাম ধরে স্লোগান দেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে পেটানো হচ্ছে, সাংবাদিকদেরকে আহত করা হচ্ছে। এবং আমরা গত 2 দিনে সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 20 থেকে 25 জন সাংবাদিককে আহত করা হয়েছে। একজন সাংবাদিক যায় সেখানে সংবাদ সংগ্রহ করবার জন্য এবং সংবাদটি প্রচার করবার জন্য, এমনকি কতগুলি টেলিভিশন লাইভ সম্প্রচারও করেছে। কাজে সেখানে তো সাংবাদিকদের বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তারা সেখানে যান নাই। কাজে সেটি আমরা বলছিলাম যে একটি সাধারণ ছাত্রদের যে নিষ্কলুষ আন্দোলন, যে যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত যে আন্দোলনটিকে কেউ কি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন, কেউ কি এমনভাবে এই আন্দোলনটাকে তাদের পাতে নেওয়ার চেষ্টা করছেন, কেউ কি আন্দোলনের ভিতরে প্রবেশ করে
আন্দোলনকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করছে, সেই প্রশ্নগুলি আমাদের মধ্যে মানে সেই জায়গাগুলো আন্দোলনটি প্রভাবিত হচ্ছে নিঃসন্দেহে। জনাব মঞ্জুর হাসান বুলবুল, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা একটু সবশেষ তথ্য জেনে নেবার চেষ্টা করব। ফারহানা জুথি আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানীর ফার্মগেট থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমান। মাসুদের কাছে শুরুতে যেতে চাই। মাসুদ, সবশেষ পরিস্থিতি জানতে 6টা পর্যন্ত হল ত্যাগের নির্দেশ দেওয়া ছিল, 6টার মানে সময় পেরিয়ে গেছে, এখন আসলে কি পরিস্থিতি? আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি, আপনার কাছ থেকে সবশেষ খবরটি জেনে নিতে চাই মাসুদ। হল ছাড়ার যে বিষয়টি বললেন সেটি এখনো চলমান রয়েছে। এখনো দেখছি আমরা কিছু কিছু স্টুডেন্ট এখনো বের হচ্ছে। এখনো যদি আমি ক্যামেরায় দেখাতে পারি যে 2-3 জন স্টুডেন্ট আছেন, তারা এখন হল ছাড়ছেন। আমরা কিছুক্ষণ আগেও বিজয় 71 হল, জসিমউদ্দিন হল, মহসিন হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, সূর্য সেন হল, এই 4-5টি হলের সামনে আমরা খবর নিয়েছি এবং ঘুরে দেখেছি যে স্টুডেন্টরা আস্তে আস্তে হল ত্যাগ করছে। এর আগের একটু যদি পরিস্থিতি একটু বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3:30টার দিকে কোটার পক্ষে যারা আন্দোলন করছিল তারা কফিন নিয়ে সেখানে গায়েবী জানাজা করেছে। তাদের দাবি যে যাদেরকে এই আন্দোলনের সময় হত্যা করা হয়েছে তাদের জানাজা তারা অনুষ্ঠান অনুষ্ঠিত করার পর তারা যেটি করেছিল যে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তখন পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষের রূপ নেয় এবং তখন পুলিশকে আমরা দেখেছি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। পরবর্তীতে পুলিশ সেই ভিসি চত্বর এবং টিএসসি থেকে মধুর ক্যান্টিন 3-4 দিক থেকে এই আন্দোলনকারীদের নিয়ে হলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সূর্য সেন হল, বিজয় 71 হল, এই হলগুলোর ভেতরে শিক্ষার্থীরা চলে গেছে। কিছুক্ষণ পরে সূর্য সেন হলে এসে হলের সামনে এখন যে জায়গাটি দেখা যাচ্ছে পুলিশদের, তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং যারা হলের ছাত্র স্টুডেন্ট ছিল তাদেরকে বলা হয়েছিল যে যারা এতক্ষণ আন্দোলন করেছেন এখন চাইলে তারা আপনারা আন্দোলন না করে এখান থেকে চলে যেতে পারেন। পরবর্তীতে আমরা এখানে একজন সমন্বয়কের সাথে কথা বললাম, সেই সমন্বয়কের নাম মাহিন সরকার। তিনি আমাদেরকে বলল যে আপাতত হলে তারা থাকতে নিরাপদ বোধ করছেন না, যে কারণে আপাতত তারা হল ছেড়ে দিবেন। তবে যারা তাদের আন্দোলনকারী আছে তাদেরকে যাতে ঢাকা ছাড়তে না ছাড়েন সেরকম আহ্বান তারা জানিয়েছেন। তারা আরো এই আন্দোলন এখানেই শেষ নয়, তবে সামনে আরো নতুন কর্মসূচি আসবে বলে আমাদেরকে এখানে হুঁশিয়ারি করেছেন। তবে আপাতত সবাইকে হল ছেড়ে দেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন এবং তাদেরকে আহ্বান জানিয়েছেন যে নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা যাতে হল ছেড়ে দেয়। কোনো জায়গায় হল ত্যাগে বাধা দেবার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে আসছে, সে সম্পর্কে আপনি কোনো কিছু জানেন কিনা? আমরা এফ রহমান হলের কথা শুনেছি, রোকেয়া হলের কিছু খবর আমরা এর আগেই প্রচার করতে পেরেছি। হল ত্যাগে বাধা দেবার জন্য বহিরাগত কেউ এসে তারা বাধা দিচ্ছেন, এরকম একটি অভিযোগ আছে। আপনার কাছে কোনো তথ্য কি রয়েছে? না, আমার এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমার সামনে পড়েনি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পথগুলো রয়েছে প্রত্যেকটি প্রবেশ পথেই আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছেন। তারা বহিরাগত কাউকেই আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছেন না। শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের যাদেরকে তারা পরিচয় বুঝতে পারছেন দেখে তাদেরকে এমনি ছেড়ে দিচ্ছেন, আর যাদেরকে পরিচয় বুঝতে পারছেন না তাদেরও আইডি কার্ড দেখিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছেন। তো বহিরাগতদের ভেতরে ঢুকে হামলার যে পরিস্থিতি সেটি আসলে তারা অভিযোগ করেছেন, কিন্তু আমরা এর কোনো সত্যতা পাইনি। কারণ ছাত্রলীগের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল শাহবাগ মোড়ে। ছাত্রলীগও আমরা আজকে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেখিনি ছাত্রলীগকে। কালকেই বিভিন্ন হল থেকে ছাত্রলীগের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা তাদের সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়ন্ত্রণ করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছে। আমরা রমনা বিভাগের যিনি উপ পুলিশ কমিশনার আছেন তিনি তার নেতৃত্বেই এই শিক্ষার্থীদের হল থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা যদি একটু রমনা বিভাগের উপ কমিশনার আছেন তার সাথে যদি একটু কথা বলতে পারি যে আজকে আসলে কি পরিস্থিতি হয়েছিল, আপনারা কিভাবে আসলে ছাত্রদেরকে পরবর্তীতে দেখলাম হল থেকে বের হয়ে যাওয়ার আহ্বান জানালেন, পরিস্থিতিটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করলেন? আসলে আজকের যে বিষয়টি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর একটা সিদ্ধান্ত ছিল যে এই প্রোগ্রাম যেটা তারা থ্রো করেছে এটা করার কথা ছিল না। তারপরও তারা এসেছে, তখন তাদের অনুরোধেই আমরা এখানে এসেছি। আমরা এখানে এসে যে সমস্যা ছিল এখানে আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা সহযোগিতা করেছি। আমরা দেখেছি যে টিয়ার শেল, রাবার বুলেটও নিক্ষেপ করতে হয়েছে। শিক্ষার্থীরা কি আসলে আজকেও মারমুখী ছিল কিনা? আপনাদের টিয়ার শেল কেন নিক্ষেপ করতে হলো বা রাবার বুলেট কেন নিক্ষেপ করতে হলো? আসলে এই বিষয়টা তো ভিন্ন রকম, এমনি তো আর কোনো এ ধরনের কিছু হয় না, প্রয়োজনেই আসলে এটা করা লেগেছে। ধন্যবাদ আপনাকে। আপনারা আজকে সাক্ষাৎকারীরা কি আজকে সবাই এখন পর্যন্ত হল ছেড়েছে বা আপনারা কতক্ষণ থাকবেন এখানে, বা হল ছাড়ার আগ পর্যন্ত থাকবেন কিনা? আমার ধারণা ম্যাক্সিমামই চলে গেছে হল থেকে,
আজকে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা সিদ্ধান্তই আছে 6টার ভিতর হল ছেড়ে চলে যাবে, তারা তাদের ওই সিদ্ধান্ত মোতাবেকই ছাত্ররা শান্তিপূর্ণভাবে তারা হল থেকে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। রমনা বিভাগের যিনি উপ কমিশনার ছিলেন, যারা দায়িত্বে আসলে এই রমনা বিভাগ চলছে, যার নেতৃত্বে পুলিশ ছাত্র আমরা একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদুর রহমান। আমি একটু ফারহানা জুথি আমাদের আরেক সহকর্মীর কাছে সংক্ষেপে জানব। জুথি, শহরের পরিস্থিতি আজকে কেমন? কালকে আমরা প্রচণ্ড নাগরিক ভোগান্তি এবং সহিংস পরিস্থিতি দেখেছি, সেটি জানাবেন। সেই সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা, তারা নতুন কোনো কর্মসূচি দিল কিনা, সেটিও জানবো। জুথি, দেখুন, আমরা একটু আগে আমাদের আরেক সহকর্মীর ওই প্রান্তের কথা শুনছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যে থমথমে পরিস্থিতি এবং মারমুখী পরিস্থিতি রয়েছে, সেখানে আসলে একটি পক্ষকেই দেখা যাচ্ছে, যারা আন্দোলন করছেন তাদেরকেই। এবং তাদের কাছে হলে যারা শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থী যারা আছেন, যারা ছাত্রলীগের নেতাকর্মী আছেন, তারা যেমন জিম্মি হয়েছেন এবং তাদেরকে অনেককে বের করে দেওয়ার খবর আমরা শুনেছি। তো আমরা শাহবাগ অঞ্চলটিও ঘুরে এসেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেই জায়গাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাদেরকে বলা হয় বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা দেখেছি এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে আমরা সেখানে দেখেছি। তারা সেখানে প্রতিবাদ করছেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে কেন কটাক্ষ করা হলো এবং কেন একটি ইস্যু নিয়ে এভাবে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যে এই মুক্তিযুদ্ধ একটি দেশের একদম সূতিকাগার, মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই প্রশ্নে কেন এখনও জাতি বিভক্ত হয়ে গেল, সেটাই আসলে তারা এখন প্রশ্ন করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্মগেটের যেই জায়গাটিতে, সেখানে আমি একটু দেখাতে চাই যে যেই গণপরিবহন, তার মধ্যে যেগুলো সরকারি পরিবহন সেগুলো চলছে, পাশাপাশি অন্য কিছু স্বল্প পরিসরে বাস চলাফেরা করছে এবং কিছু একেবারেই ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো সেগুলো এই অঞ্চলে আছে, যদিও আমরা শাহবাগে সেগুলো দেখতে পাইনি। আর বন্ধের দিন হওয়ায়, ছুটির দিন হওয়ায় সাধারণ যে মানুষ, সেই মানুষের চলাফেরাও আসলে সড়কে কম। এছাড়াও স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে শহরের যে পরিস্থিতি, সেটি প্রায় বলতে গেলে থমথমে অবস্থাতেই আছে। আমি আরেকটু জানাতে চাই যে ক্যাম্পাসের ভেতরে একটু আগে যেই পরিস্থিতি দেখে আমি এলাম, সেখানে যমুনা টিভির একজন রিপোর্টার সহ অন্যান্য যে ইলেকট্রনিক মিডিয়ার যেই ভিডিওগ্রাফার আছেন, আমাদের সহকর্মীরা, তাদের অনেককেই আঘাত করা হয়েছে এবং সেই আঘাতগুলো আসলে যে কোনো লাঠি ছোটার আঘাত নয়, সেগুলো একদম প্রফেশনাল যে অস্ত্র, সেই সমস্ত অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত। এবং তারা অনেকেই চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলগুলোতে আছেন। আমরা তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি যেন তাদের সুষ্ঠু যেই চিকিৎসা, সেই চিকিৎসাটি তারা পান। এবং আমাদের এখন শুধু ছাত্রলীগ বা অন্যান্য যারা, তারা আক্রান্ত হচ্ছেন না, এখন সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন। একদম স্পষ্ট। জুথি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই নিজেও সাবধানে থাকবেন। আমরা আবারও আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক মঞ্জুর হাসান বুলবুলের কাছে ফিরে আসতে চাই। আপনি নিশ্চয়ই দেখলেন এবং আমাদের সহকর্মীদের সবশেষ আপডেট যেটি জানালেন, সেটিও আপনি শুনলেন। আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কতখানি চ্যালেঞ্জের, এটি সরকার কিংবা প্রশাসন যাকেই বলি না কেন, নিশ্চয়ই এটি একটি সমাধান হওয়া দরকার। এখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই বিষয়গুলি খুব চ্যালেঞ্জিং হয় নানা কারণের জন্য। এটি যদি শুধুমাত্র ছাত্র শিক্ষক তাদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকে, তাহলে খুব বেশি জটিল হয় না। আমরা দেখেছি গতকালকে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একজন সদস্য, আমি স্পষ্টভাবেই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে তার ছাত্ররা আহত করতে পারেন না, তার আক্রমণ করতে পারেন না। পরে আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে তাদের আশেপাশে মুখোশ পরা কিছু মানুষ সেখানে আছেন। এরা কারা? আজকেও এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়াটা, এটি কিন্তু নানা কারণের জন্যই হতে পারে। অতি সম্প্রতি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভের কারণের জন্য যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো ইউনিভার্সিটির কনভোকেশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে চ্যালেঞ্জগুলি আছে তার মধ্যে একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হিসেবে বিশ্ববিদ্যালয় এখন যেটি করেছে, যে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে নানা কারণের জন্য এবং ছাত্রছাত্রীদের হল ত্যাগ করতে বলেছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই হল ছেড়ে দেওয়া, হল ত্যাগ করা বা বিশ্ববিদ্যালয়ে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার মুহূর্তে সাংবাদিকদের উপর আক্রমণ কেন করা হচ্ছে?
কেন বাইরের মানুষের উপর কেন আক্রমণ করা হচ্ছে? এবং জ্যোতি যেটি বলছিলেন যে সাংবাদিকদের উপর যে আক্রমণ করা হচ্ছে এটি পুলিশের টিয়ার গ্যাস বা বুলেট নয়, শুধু লাঠির আঘাত নয়, একেবারে দেশীয় অস্ত্রের আঘাত পর্যন্ত করা হয়েছে। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার তাকে আহত করা হয়েছে। কাজেই এর মধ্যে কোনো একটা গোষ্ঠী আছে যে গোষ্ঠী এই সমস্যাটার সমাধান চায় না। কোনো একটা গোষ্ঠী চাচ্ছে যে এই সমস্যাটা আরো জটিল হোক এবং তার মধ্যে দিয়ে তাদের কোনো উদ্দেশ্য হাসিল হোক। তার মধ্যে একটা পক্ষের চেহারা আমরা দেখেছি, যে পক্ষ বলেছে যে আপনারা সাধারণ মানুষকে বলেছে, সাধারণ ছাত্রছাত্রীদের বলেছে যে তোমরা রাজপথে নেমে আসো। এবং আমরা এখন মনে করি যে শুধুমাত্র ছাত্ররা না, সেই ছাত্রের সঙ্গে সারা দেশের বিভিন্ন অঞ্চলে যারা নেমে এসছে তারা শুধু মানে ওই বিশ্ববিদ্যালয় বা ওই স্কুলের ছাত্ররা না, তাদের সঙ্গে বহিরাগতরাও যোগ দিয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। জি, অনেক ধন্যবাদ। সবচেয়ে বিপজ্জনক যে বহিরাগতদেরকে আন্দোলনে সম্পৃক্ত করা হচ্ছে এবং কারা করছেন তাদেরকেও আমরা চিনি। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের আন্দোলনের নামে রাজপথে আছেন, কিন্তু নিজেরা কোনো গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারেন নাই। এখন এই ছাত্রদের একটা নিষ্কলুষ দাবি, যে দাবিটি প্রতিষ্ঠিত হয়েছে, যে দাবিটি নিয়ে সরকারের কোনো শক্ত অবস্থান নাই, যে দাবিটি নিয়ে আদালতের কোনো শক্ত অবস্থান নাই, সমাধানের একটা দ্বার প্রান্তে যখন এসছে তখন এই বিষয়টিকে সমাধান করা হচ্ছে না। নানা ইস্যু নিয়ে এমনভাবে এটাকে কষ্টকল্পিত করা হচ্ছে এবং তার মধ্যে সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করা হচ্ছে, শিক্ষকদের উপর আক্রমণ করা হচ্ছে। কাজে এটা খুব স্পষ্টভাবে আমি বিশ্বাস করতে চাই যে সুপরিকল্পিতভাবে এই আন্দোলনের যে মূল সুর সেটিকে নস্যাৎ করে নিজেদের ব্যর্থ আন্দোলনকে চাঙ্গা রাখার জন্য বা চাঙ্গা করার জন্য কেউ না কেউ, কোনো না কোনো পক্ষ এর ভিতরে নাক গলিয়েছে। অনেক অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল হাসান বুলবুল আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।